সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাই বলেন যে ভাই গরুরে ভালো মানের খাবার দেই এবং প্রচুর পরিমাণের খাবার দেই, কিন্তু গরুর ফ্যাটেনিং হয় না। তো এটার মূল একটি কারণ, সেটা হচ্ছে যে আপনাদের গরুগুলা এই যে অনেকের গরু দেখা গেছে খাবার খায় ঠিকই, এরকম রেস্ট করে না, এরকম রেস্টের সুযোগ আপনারা দেন না। সেটা হচ্ছে যে আপনারা সারাদিন গরুরে খ্যাট দিয়া রাখেন, সামনে ঘাস দিয়া রাখেন, তখন দেখা গেছে গরুগুলো ওই খাবারের জন্য কিন্তু সারাক্ষণ দাঁড়ায় থাকে, গরু রেস্টের সময় পায় না। এবং গরুগুলা সারাক্ষণ ওই সামনে যে খ্যার দিয়া রাখেন শুকনা, এই খ্যারগুলা দাঁড়ায় দাঁড়ায় চাপায়, গরু কিন্তু এরকমভাবে বিশ্রাম করে না। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, গরু হচ্ছে জাবর কাটা প্রাণী। এই গরুগুলা যখন খাবার খায়, আমরা যখন খাবার দেই, তখন কিন্তু খাবার সরাসরি ওরা খাবারগুলা পেটে নিয়ে যায়। তারপরে কিন্তু এই যে গরুটা দেখতে পাচ্ছেন চাবাইতেছে, ও কিন্তু জাবর কাটতেছে। তো এইটা হচ্ছে যে ওই যে খাবারগুলো একবারে খায় ওরা, এই খাবারগুলো সরাসরি পেটে নেওয়ার পরে ওরা কিন্তু এগুলা তারপরে মুখে আনবে এবং কিন্তু এগুলো আস্তে আস্তে জাবর কেটে মানে ডাইজেশন করবে, এগুলা মুখে এনে তারপরে আবার ডাইজেশন করে। তো এখন আপনি দেখা গেছে যদি ওদের এরকম রেস্টের সময় না দেন, যদি ওদের জাবর কাটার সময় না দেন, আপনি যদি একটার পর একটা খাবার দিয়ে রাখেন, আপনি মনে করলেন যে আরে আমি ঘরে আইছি, গোয়াল ঘরে ঢুকছি, গরুগুলা দাঁড়ায় রয়েছে, আপনি আইনা কী করলেন, 2 পাজা 3 পাজা খ্যার, শুকনো খ্যার সামনে দিয়ে দিলেন, তখন কিন্তু এগুলা দাঁড়ায় দাঁড়ায় চাপাতে থাকবে। এইগুলা কখনো করা যাবে না। আপনারা যারাই গরু লালন পালন করতে চান, আপনারা অবশ্যই গরুর একটা রেস্ট টাইম দিবেন। সেটা হচ্ছে টাইম মেনটেন করে কিন্তু গরুকে খাবার দিতে হবে। যেমন দেখা গেছে, ধরেন আপনি একটা টাইম, নির্ধারিত একটা টাইম সিলেক্ট করবেন। যেমন আমরা যেটা করে থাকি, সকালে ভোরবেলা ফজর নামাজের পরে সেটা আসি, সেইটা এসে আমরা গরুর যে সারা রাত যে পটি করে যে গোবরগুলো হয়, এগুলা ফালাই দিই। তারপরে আমরা আবার যেটা করি, এগুলা ফালানোর পরে হচ্ছে আমরা করি, এই ঘরটা পরিষ্কার করে তারপরে গরুগুলো গোসল করাই এবং ফ্লোর ভালোভাবে ধুয়ে দিই। ধোয়ার পরে আমরা গরুকে সকাল 7টা থেকে একটা খাবার দিই। তো সকাল 7টা থেকে যখন আমরা গরুকে খাবার দিই, ধরেন 7টা বাজে দানাদার দিই, এই দানাদার শেষ হইতে ধরেন সকাল 8টা বাজে। 8টা বাজে আবার মেশিনে চপিং করে আমরা কাঁচা ঘাস দিই। তবে আপনারা যারাই 10, 20টা 30টা গরু লালন পালন করেন, অবশ্যই একটা ঘাস কাটার মেশিন কিনবেন। এই মেশিনে হচ্ছে ঘাসটা একটু সাইজটা ছোটো করে দিলে ওদের কিন্তু এক্সট্রা যে একটা শক্তি ব্যয় হয়, এটা হবে না। আপনি যখন ওদের ঘাসগুলা মেশিনে চপিং করে দিবেন, তখন এই ছোটো সাইজের ঘাসগুলা ওদের মানে ডাইজেশন করতে সুবিধা হবে এবং শরীরের থেকে এক্সট্রা কোনো শক্তি ব্যয় হবে না। তো তারপরে আমরা যেটা করি, ঘাস কাইটা রেডি করে রাখি। তো 7টা বাজে যে দানাদার দিই, ওইটা ধরেন খাওয়া শেষ হইতে ধরেন ইন টোটাল দানাদারটা সব গরুগুলার দিয়ে এবং খাওয়া শেষ হইতে ধরেন সকাল 8টা বেজে যায়। 8টার পরে আমরা এই যত খাবার পাত্র আছে, এই খাবার পাত্রের ভিতরে হালকা একটু পানি দিয়ে দিব। ওই পানিটুকু ওরা খাইলে হয়তো চারিটা একবার পরিষ্কার ক্লিন হয়ে যায়। আর যদি না খায়, আমাদের বেলচা আছে, আমরা বেলচা দিয়া বালতিতে পানি উঠে ফালাই দিই। তারপরে 8টা বাজে কাঁচা ঘাস দিই। এই কাঁচা ঘাসটা খাইতে খাইতে হয়তো বা 9টা 9:30 বাজে ক্লিয়ার হয়ে যায়, ধরেন সর্বোচ্চ 10টা। তো 10টার পরে এই গরুগুলোকে আপনাদের রেস্টের সুযোগ দিতে হবে। এই 10টার পরে আমরা আর আশপাশে যে টাইমগুলো, যেমন 11টা 12টা 1টা 2টা, এর ভিতরে আর কোনো খাবার দেব না। তো এই গরুগুলা একবারে মনে করেন আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ 10টা বাজে শুবে। এই 10টা থেকে একবারে বিকাল 3টা বাজে আমরা যেটা করি, বিকাল 3টা বাজে আবার গরুকে দানাদার দিই। ওই যে সকালে যে সিস্টেমে দিছি, এইভাবে আবার গরুকে দানাদার দিই আমরা বিকেল 3টে বাজে। এই যে এখন এই গরুগুলা কিন্তু যে 2একটা যাই দাঁড়াইছে, সেটা আমি আসার কারণে দাঁড়াইতেছে আর কি, ঠিক আছে। তো এই সময়টার ভিতরে আপনারা কিন্তু গোয়াল ঘরে আসবেন না, কোনো বাচ্চাদের আসতে দিবেন না এবং কোনো লোক ঢুকতে দিবেন না। লোক আসলে ওরা ভাবে কি হয়তো আমাদের খাবার দিবে, তো এই কারণে অনেকে দাঁড়ায় যায়, অনেকগুলো গরু দাঁড়ায় যায়। তো আপনারা এই সময়ের ভিতরে কোনো লোক ঢুকতে দিবেন না এবং আপনি নিজেও প্রবেশ করবেন না।
ওই যে আমরা বিকেল 3টা বাজে আবার সকালে সিস্টেমে খাবার দিব, দানাদার দিব, দানাদার শেষ হলে আবার কাঁচা ঘাস দিব। তো এই যে গরুগুলা মনে করেন, এই যে দেখেন এই যে গরু দাঁড়ায় যেতেছে, এখন কিন্তু আমি এখানে প্রবেশ করাতে ওরা কিন্তু দাঁড়াইতেছে। তো এখন কথা হয়েছে যে এই যে আপনি একটা রেস্ট টাইম দিলেন, এই রেস্ট টাইমটা কিন্তু সকাল 10টায় দিলেন, 11টা 12টা 1টা 2টা 3টা, প্রায় 5 ঘন্টা কিন্তু গরুগুলা গড়াগড়ি খেয়ে শোবে। এবং ওরা যেই সকালে যে খাবারগুলো খেলো, এই খাবারগুলো কিন্তু ওরা ভালো ডাইজেশন করলো, মানে খুব ভালোভাবে ওগুলা মানে পেটের যত খাবার আছে খাবারগুলো ক্লিয়ার করবে এই সময়ের ভিতরে। তারপরে আপনি যখন গরুকে বিকেলে আবার 3টা বাজে দিবেন খাবার, 3টা বাজে দানাদার দিবেন, তারপর হচ্ছে আবার কাঁচা ঘাস দিবেন। আর ইউরিয়া মোলাসিস যারা তৈরি করেন এই খাবারটা দিবেন একবারে সন্ধ্যাবেলা, যখন আপনি মাগরিবের সময় শেডে মশার কয়েল টয়েল দিতে আসবেন এবং গোবর টান দিতে আসবেন, তখন দিবেন। আর রাত্রে কোনো খাবার দিবেন না, সারা রাত তোরা বিশ্রাম করবো, রেস্ট করবো, জাবর কাটবে সারা রাত। অনেকেই বলেন যে ভাই গরুর পেটে খালি বদহজম হয়, গরু ঠিকঠাক মতো করে না, মানে পাতলা পায়খানা হয়ে যায়, বদহজম হয়। এটার একটাই কারণে যে আপনারা যেমন সকালবেলা গরুকে দানাদার খাবার দেন, আবার দেখা গেছে আপনি কাঁচা ঘাস দিলেন, আবার মনে করেন যে অনেকেই 11টা 12টা বাজে আবার কতগুলা খাবার দেন, আবার কেউ কেউ আছেন 1টা 2টা বাজে দেন, আবার কেউ রাত্রেও গরুকে খাবার দেন। তখন আপনি এই গরুটার ডাইজেশনের সময় দিলেন কখন, আর এই গরুটার বিশ্রামের সময় দিলেন কখন, আর হচ্ছে মানে সব কিছু মিলায় জিলায় গরুটার সারাদিন কিন্তু আপনি খাবারের প্রেসারে রাখলেন, ওর পেটে যায় কিন্তু এগুলো বদহজম হবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যারা গরু ফ্যাটেনিং করেন, মোটা তাজার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। গরুরে ডাইজেশনের সময় দিতে হবে, ওদের রেস্টের টাইম দিতে হবে। আর বিশেষ করে আরেকটি কথা হচ্ছে যে ফ্যাটেনিং গরু যারা তৈরি করেন, যারা গরু ফ্যাটেনিং করেন, অবশ্যই আপনারা গরুকে এই যে গরমের দিন দৈনিক গরুকে গোসল করাবেন। অনেকেই বলেন যে ভাই 5 দিন 7 দিন পর গোসল করে, সমস্যা হয় না তো। আরে ভাই, এই ষাঁড় গরুর ক্ষেত্রে যেগুলো মোটা তাজা গরু আছে, মোটা তাজাকরণ করার গরু, এই গরুগুলাকে আপনি একবেলা খাবার কম দিলে সমস্যা নাই, কিন্তু ওদের গোসল না দিলে সমস্যা আছে। কারণ আপনার গোসল দিলে গরুটা কিন্তু সারাদিন গড়াগড়ি খেয়ে ঘুম আসবে এবং ওর শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো হবে। আপনি মানুষ, আপনি যদি ঠিকঠাক মতো ঘুম না আসেন, আপনি নিজে বুঝেন না আপনার শরীর স্বাস্থ্য কেমন হবে। তো ওদের আমরা যেহেতু মোটা তাজাকরণ করে থাকি, অবশ্যই ওদের বিশ্রাম করতে সময় দিতে হবে, ওদের ঘুম আসতে সময় দিতে হবে। এখন ঘুমটা ভালো আসবে কীভাবে সেটা আপনার ব্যবস্থা করতে হবে। যেরকম এই যে আমার শেডে কোনো ধরনের মশা মাছির যে উৎপাত, এটা কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মশা মাছি নাই শেডে। হ্যাঁ, গরুগুলা কিন্তু শুয়া শান্তি পাইতেছে। এখন যদি মশা মাছি থাকতো, ওরা কিন্তু ল্যাজ বাইরেই তো ওরকমভাবে ঘুম আসতে পারতো না। এই মশা মাছি নির্মূল করতে হবে এবং আপনাদের গরুর শরীর ঠান্ডা রাখতে হবে। আপনার দেখা গেছে ধরেন গোসলটা যদি করায় দেন, তাহলে ওদের শরীরটা টেম্পারেচারটা ঠান্ডা থাকবে এবং ওরা সুন্দরভাবে ঘুম আসবে। আরেকটা কথা হচ্ছে যে আপনি গরুকে এরকম দানাদার খাবার খাওয়াবেন, যেই খাবার খাওয়াইলে গরু যেন একটু গরম পড়লে গরু যেন না হাঁপায়। এই যে আমাদের এই গরুগুলা দেখছেন কোনো রকম হাঁপাইতেছে, কোনো ধরনের হাঁপাইতেছে না, কিন্তু এটার কারণ হচ্ছে যে আমরা নিজেরা যে দানাদার খাদ্য তৈরি করি, এটার ভিতরে কোনো ধরনের নাই। যেরকম ব্রয়লার ফিড, তারপরে গরুর জন্য অনেক ফিড কোম্পানি আছে যে ফিডগুলো তৈরি করে, বেশি একটা ভালো মানের না। ধরেন আপনি গরুর জন্য যে ধরনের ফিড বানায়, সব ফিড কোম্পানি কিন্তু একরকম না। কিছু কিছু ফিড আছে যে ফিডগুলো খাওয়াইলে গরু প্রচুর পরিমাণে হাঁপায়, একটু গরম পড়লে এই ফ্রিজিয়ান, করস, এই গরুগুলা সহ্য করতে পারে না। ওই ধরনের ফিডগুলো খাওয়াবেন না। আপনারা অবশ্যই নিজেরা চেষ্টা করবেন বাজার থেকে যে কাঁচামালগুলো পাওয়া যায়, এই কাঁচামালগুলো সংগ্রহ করে নিজেরাই একটি আদর্শ দানাদার খাদ্য তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদের এই গরুগুলা শরীর টেম্পারেচারটা ঠান্ডা থাকবে এবং ওরা গড়াগড়ি খেয়ে ঘুম আসবে, ওদের স্বাস্থ্য অবশ্যই পরিবর্তন হবে। আর আপনারা যেটা করবেন, এই দানাদার খাদ্যের পাশাপাশি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনার ভিটামিন ইঞ্জেকশনটা ব্যবহার করি এবং পাশাপাশি এচল দিই। এগুলো হচ্ছে মাল্টিভিটামিন, এটা কোনো ক্ষতিকারক ইঞ্জেকশন না। আপনারা অবশ্যই জেনে দেখবেন, এই মাল্টিভিটামিনটা অবশ্যই দিবেন। কারণ আমরা যেই ধরনের দানাদার গরুকে দিয়ে থাকি, আমাদের দেশে যেই গরমের পরিমাণটা যেহেতু বেশি, টেম্পারেচারটা একটু বেশি,
যার কারণে গুণগত মানগুলো দানাদার খাদ্যের থেকে নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা এই মাল্টিভিটামিনগুলো দিয়ে থাকি, যেরকম এসল, তারপর হচ্ছে আপনার ভিটাএডি অথবা রেনাসোলিডি, ক্যাটাফস। আর তার পাশাপাশি আমরা যেটা অ্যামাইনো বেড ইঞ্জেকশনটা আছে, এই অ্যামাইনো বেড ইঞ্জেকশনটা কিন্তু দেই। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূরণ করে। পাশাপাশি আমরা এই ইঞ্জেকশনগুলো, যে দানাদার খাদ্য আছে এই দানাদার খাদ্যের পাশাপাশি আমরা ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি। এখন অনেকেই বলেন যে ভাই কাঁচা ঘাস ছাড়াও গরু লালন পালন করা যায়। তো যে ভাইরা বলেন যে কাঁচা ঘাস ছাড়া গরু লালন পালন করা যায়, আমি বলবো যে আপনারা বোকা স্বর্গে বাস করেন। এটার কারণ হচ্ছে যে কাঁচা ঘাস যে যোগানটা দেয় সেটা হচ্ছে, ধরেন এই সাইজের একটি গরুর প্রতিদিন 10 থেকে 12 কেজি খাদ্যের দরকার। এখন যদি আপনি 10-12 কেজি দানাদার দিয়ে ওরা লালন পালন করতে যান, তাহলে যদি আমি 40 টাকা কেজিও ধরি, তাও তো আপনার অনেক টাকা ভাই। মোটামুটি 400-500 টাকা দানাদার লাগবে। তো মাসে প্রায় 14-15 হাজার টাকা, মানে সব মিলা ধরেন 15 হাজার টাকা কস্টিং আসবে। আপনারা জীবনে কোনো দিন প্রফিট করতে পারবেন এইসব গরু থেকে এত টাকা খরচ করে? তো আমরা যদি ঘাস দেই, ধরেন সাপোজ এই গরুগুলোর আমি যদি মানে এখন বর্তমানে 2 কেজি দানাদার দিতেছি ওদের, তো আস্তে আস্তে বাড়বে, যেহেতু গরুগুলো কিছুদিন আগে আসছে, কৃমিনাশক করাইছি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টগুলো শেষ করে এখন মানে কেবলমাত্র খাদ্য ধরাইতেছি। তো এখন ওরা সারাদিনে 2 কেজি দানাদার খায়, আর পাশাপাশি ওদের আমি 7-8 কেজি 10 কেজি পরিমাণ দুই বেলা ঘাস দিতেছি। তো আর ইউরিয়া মুলাসিস ধরেন 1 কেজি খায়। তো এখন কত হয়েছে যে এর একটা গরুরে যদি আমরা 3 কেজি দানাদার দেই, তাহলে 3 কেজি দানাদারের দাম 340, 120। আর হচ্ছে আমাদের ঘাসের কস্টিংটা আমরা ধরি না, যেহেতু শখে গরু লালন পালন করি। আর হচ্ছে ইউরিয়া মুলাসিসে ধরেন 25 টাকা কস্টিং, আর ধরেন রাখাল কস্টিং 25 টাকা, তাহলে 50, আর হলো 340-এ 120, 170। তো মোটামুটি 5100 টাকার মতো সম্ভবত কস্টিং আসে, ধরেন 5000 টাকায় কস্টিং আসে। তো এগুলা এখন আমাদের প্রতি মাসে 5000 টাকা, ধরেন 3 কেজি দানাদার দিলেও 5000 টাকা খরচ আসবে। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা বলেন যে ঘাস ছাড়া গরু লালন পালন করা যায় বা আপনারা করেন, তো এই হিসাবটা একটু মিলায়েন, হেসে দেখেন যে ঘাস দিয়ে গরু লালন পালন করলে কি প্রফিট বেশি, না ঘাস ছাড়া গরু লালন পালন করলে প্রফিট বেশি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।